কিছু সম্পর্ক শব্দে লেখা যায় না, তবুও লিখি। আমি শব্দে পাচ্ছি, নীরবতায় কথা বলি, ভিড়ের মাঝেও নিজের পথটা খুঁজি। স্বপ্নগুলো চোখে নয়, বুকে আগলে রাখি। আমি চঞ্চলা, ভেঙে পড়েও আবার জেগে উঠি। চঞ্চলা, চঞ্চলা, তুই এখানে বসে আছিস আর ওইদিকে দেখ গিয়ে কি হয়ে গেল। ওইদিকে, ওইদিকে তোর সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? চুপ করে গেলি কেন? বল, কি হয়েছে? তোর বাড়িতে লোক এসেছে রে, ছেলের বাড়ির লোক। তোর পাকা কথা হচ্ছে। এই কথা শুনে চঞ্চলা নীরব হয়ে রইল। কয়েক মুহূর্ত আর কিছু বলে না, যেন তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তারপর মৃদু স্বরে বলল, আমি বাড়ি যাচ্ছি। চঞ্চলার বিয়ে ঠিক হয়েছে কিছু মাস আগে। পাকা কথা বলতেই দুই পরিবার একসাথে বসেছে। তাহলে ওই কথাই থাক দিদি। আমাদের মেয়েটা ঘর কোনো বেশি কিছু বোঝে না, ওই আর কি, শুধু পড়াশোনা আর পড়াশোনা। আপনি একটু মানিয়ে গুছিয়ে নেবেন দয়া করে। হ্যাঁ হ্যাঁ, এই কথাই থাক। আমরা শুধু চাই শিক্ষিত মেয়ে, ভালো শিক্ষিত, তবে না আমার সরকারি চাকরি করা ছেলের পাশে ওকে মানাবে। পাকা কথা তবে হয়ে গেল, সামনের লগনেই ওদের আমরা 4 হাত এক করে দেব। হ্যাঁ, ঘরের ভেতর শুধু বিবাহ পাকা হলো না, তার সাথে যেন চঞ্চলার সব ইচ্ছে আকাঙ্ক্ষা এক নিমেষে শেষ হয়ে যায়। তার হৃদয় যেন ভেঙে পড়ল। মেয়ে কি শুধু আনুষঙ্গিক পণ্য? তার নিজের কোনো মত নেই? আমাকে কেউ একবারও জিজ্ঞেস পর্যন্ত করলো না। আমার স্বপ্ন কাঁদে নীরব রাতের কোণে, মত না নিয়েই বাঁধা পড়ল জীবন অন্যের ঘরে। শোন মা, আর পড়ালেখা করে কি হবে বলতো? তুই বিয়ে করে নে, ভালো ঘরের সম্বন্ধ এসেছে। এত ভালো সম্বন্ধ আমি আর তোর বাবা কখনোই আনতে পারতাম না রে। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করতে চাই না। আমি তো আরো পড়তে চাই, আমি কবিতা লিখতে চাই। আমার এই কবিতাকে আমার পরিচয় বানাতে চাই। একটা ভালো সরকারি চাকরি করা ছেলে পাওয়ার জন্য সবাই হাপিত্তেশ করে বসে আছে। তোর জন্য বাড়ি বয়ে সম্বন্ধটা এসেছে, এই সুযোগ তো আমি কিছুতেই যেতে দেব না। আর হ্যাঁ, এই কবিতা কবিতা করেই তোর জীবনটার 12টা বেজে গেল। কোনো তো ঘরের কাজ করিস না, শুধু কবিতা লিখেই গেলি। ঘরের কাজ শেখ কিছুদিন ধরে, তোর শ্বশুর বাড়িতে না হলে আমার নাক কাটা যাবে। মা, তাহলে আমার পড়া? আজ থেকে তোকে আর কলেজে যেতে হবে না, যা পড়বি সব বিয়ের পরে পড়বি। এরপর থেকেই শুরু হয়েছে তার লড়াই। সে অনেকভাবেই বারণ করতে চেয়েছে বাবা মাকে, কিন্তু কেউ তা মানেনি। এতদিন বিয়ের কথা চলছিল, হঠাৎ করেই তার বিয়ের কথা পাকা কথা হয়ে গেল। এখন চঞ্চলা, সে অর্জুনের স্ত্রী। অর্জুন খুব বড় সরকারি চাকরি করে। আপাত দৃষ্টিতে চঞ্চলার বর্তমান ও ভবিষ্যৎ সবই ভালো, কিন্তু তার ইচ্ছা আকাঙ্ক্ষা সব জলে চলে গেল। তুমি কি লুকাচ্ছ আমার থেকে? কই, কিছু না তো। না বললে হবে? আমি নিজে চোখে দেখলাম। সত্যি করে বলো, তুমি কি লুকাচ্ছ? তোমার থেকে আর কি লুকাবো? এই যে আমার এই ডায়েরিটা। ও বাবা, তুমি ডায়েরি লেখো? কি লিখছো দেখি? না না, আমি ডায়েরি লিখি না, আমি কবিতা লিখি। রোজকার জীবন নিয়ে কবিতা লিখি। তুমি কবিতা? এসব কি কবিতা লিখেছো? না আছে কবিতার মাথা, না আছে কবিতার মুন্ডু। কেন, ভালো হয়নি? ভালো হয়েও কোনো লাভ নেই, বুঝলে তো? এইসব এখন অতীত। সত্যি কথা বলতে তুমি গ্র্যাজুয়েশন করেছো, এটাই অনেক। আমার একটা শিক্ষিত মেয়ে দরকার, এতটুকুই, যাতে আমি আমার স্ট্যাটাস মেনটেন করে চলতে পারি। ব্যাস এটুকুই।
এই বলে অর্জুন চলে যায় তার কাজে। চঞ্চলা খাতাটা নিয়ে ডুকরে কেঁদে ওঠে। হঠাৎ করেই মনে পড়ে তার এক কবিতা। বিয়ের পরে বই খুলতে চায় মন, স্বামীর চোখে তাতে বাধার লক্ষণ। স্বপ্ন বলে পড়াশোনা আমার অধিকার, নীরব লড়াইয়ে জাগো, ছিনিয়ে নাও নিজের অধিকার। মা, আমি পড়তে চাই, আমি আমার লেখাপড়া শেষ করতে চাই মা। তোমাদের মতো মেয়েদের না ওই একই বলি। এত সুন্দর ঘর পেয়েছো, সবকিছু নিজের ইচ্ছা মতোই করতে পারছো তো, কোনো কিছুরই তো অভাব নেই। তাহলে আবার পড়ালেখা কেন বাপু? হ্যাঁ, ঘরের কাজগুলো একটু মন দিয়ে করো। কোনো কাজই তো বাপের বাড়ি থেকে ঠিক মতো শিখে আসনি। চঞ্চলার আর আগে পড়া হলো না। সে এখন পুরো দমে সংসারী হলো। তবে সে তার কবিতা লেখা ছাড়েনি। রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যেন তার মনে হয় এক একটা শব্দ ছন্দ। কি সুন্দর একের পর এক জিনিস দিয়ে রান্না করতে হয়। তেমনই তো কবিতা লেখা, একটার পর একটা শব্দ দিয়ে হয়ে ওঠে সুন্দর একটা ছন্দযুক্ত কবিতা। রান্না করতে করতে মাঝে মধ্যে সে ভাবতে থাকে, অন্যমনস্ক হয়ে পড়ে। কড়াই জুড়ে ফুটছে যখন গরম মাছের ঝোল, ধনে মৌরির গন্ধে তখন মনটা ব্যাকুল। গরম ভাতে এক চামচ সুখের ছোঁয়া পেয়ে, কাতলা মাছের অমৃত স্বাদে দুঃখ যায় যে ধুয়ে। কিছুক্ষণ আগেই যে মন মরা ছিল, সে একা একা কবিতা ভেবেই সে হেসে লুটোপুটি খায়, যেন তার বন্ধ দরজার তালা কেউ খুলে দিল। কিন্তু সে ভুলে গিয়েছিল সে মেয়ে, সে পরাধীন। তার হাসি শুনে চলে আসে শাশুড়ি মা। কি গো বৌমা, বলি এত হাসি কিসে? মেয়েদের এত জোরে জোরে হাসতে নেই, সেটাও কি জানো না নাকি? ঠিক আছে মা। এটা কি রান্না হয়েছে? এত নুন কেন? এই ঝোল দিয়ে ভাত খাওয়া যায় নাকি? বলি রান্নার সময় তোমার মনটা কোথায় থাকে বৌমা? ছেলেটা এত খেটে খুটে এলো ভাত খাবে বলে, আর তুমি কি না এই রান্না করেছো? রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসছিল। আর সবাই এইদিকে মিলে দেখো। তিরস্কার করতে থাকে চঞ্চলাকে। সে কিছু বলতে পারে না। সত্যিই রান্নায় খুব নুন হয়ে গেছে। সে মনে মনে ভাবল, ওবেলা ভালো করে মাংস রান্না করবে, সবাইকে চমকে দেবে। এই রান্নাটা সে মায়ের কাছে বেশ ভালো করেই শিখেছে। বিকেলবেলা সে মাংস রান্না করে। রান্না করতে করতে তার আবার মাথায় এসে যায় আরও একটা কবিতা। সে ছুটে চলে যায় ঘরের ভেতরে, কবিতা লেখার ডায়েরি বের করে কবিতা লিখতে শুরু করে দেয়। হাঁড়ির ভেতর মাংস যখন টকবগিয়ে ফোটে, রান্নাঘরে সবার তখন উঁকি ঝুঁকি জোটে। নুনটা কি কম হলো, ঝালটা হলো বেশি, পাতে পড়তেই সব ভুলে যায়, মুখে ছড়ায় হাসি। কবিতা লিখতে লিখতে চঞ্চলা আবারও খিলখিল করে হেসে ওঠে। বাড়ির সকলে অবাক হয়ে পড়ে। শাশুড়ি মা, শ্বশুর ও অর্জুন তারা সবাই লিভিং রুম থেকে চঞ্চলার ঘরে আসে। কি ব্যাপার বলো তো বৌমা, তুমি এখন রান্না করতে করতে এখানে ডায়েরি নিয়ে বসে আছো, এমন ভাবে হাসছো? না না, কিছু না, আমি এক্ষুনি যাচ্ছি। তোমার মনটা কোন দিকে থাকে? রান্না বান্নায় মন নেই, শুধু খাতা নিয়ে কি যে করো। খাতা কেড়ে নেয় অর্জুন। তার চোখে মুখে রাগ। শাশুড়ি মাও রেগে গেছে। কদিন থেকেই বৌমা অন্যমনস্ক। তোমার কি মা বাবা কিছুই শিখিয়ে পড়িয়ে পাঠায়নি তোমাকে? এত অন্যমনস্ক হলে সংসার করবে কি করে? এত অন্যমনস্ক হয়ে রান্না বান্না কেউ করে নাকি? নিশ্চয় নিশ্চয় এই মেয়ের মাথায় কোনো প্রবলেম আছে। কি জানি বাবা। প্রবলেম না, বাতিক আছে। কবি হবার বাতিক, যখন তখন যত সব ছাইপাশ লেখার। এই ডায়েরিটাই তোমার কাল। এইটা না থাকলেই তুমি মন দিয়ে সংসার করবে, আমি ঠিক বুঝতে পারছি। না
আমার কাছ থেকে কেড়ে নিলেন। এই ডায়েরি যতদিন থাকবে তুমি একটুও মন দিয়ে কাজ করতে পারবে না, তাই ফেলে দিলাম। এবার মন দিয়ে সংসার করো। এটা কি করলি বাবা? বৌমার ডায়েরিটা ফেলতে গেলি কেন? এটা ভুল করলি বাবা। এরপর থেকেই আস্তে আস্তে চঞ্চলার চঞ্চল মনোভাব শান্ত হয়ে যায়। একটি যন্ত্রের মতো নিপুণভাবে ঘরে সমস্ত কাজ করে। রাগের বশে চঞ্চলার শাশুড়িমা অনেক কিছু বললেও তার বৌমার এই শান্ত মুখ দেখে ভালো লাগেনি। কি হলো বৌমা, এখন এত চুপচাপ থাকো যে? তোমার মধ্যে এখন আর সেই আনন্দ উজ্জ্বলতা নেই। বলি কেন বৌমা? এটাই তো আপনারা চেয়েছিলেন। আমি তো আপনাদের পছন্দের মতোই হয়ে ওঠার চেষ্টা করছি। হঠাৎ করেই সেই সময় চঞ্চলার শ্বশুরমশাই একটা মিষ্টির বড় হাঁড়ি হাতে ঘরের ভেতরে প্রবেশ করে। ওনার সাথে একজন অচেনা ভদ্রলোক আসেন। বাড়িতে অতিথির আগমন হয়েছে দেখে চঞ্চলা চলে যায় রান্নাঘরে চা করতে। চা করে যখন চঞ্চলা লিভিং রুমে প্রবেশ করে, দেখে ঘরটা আজ পুরো পরিবর্তন। শাশুড়িমা তার সেই পুরনো ডায়েরি নিয়ে বসে আছে। অর্জুনের হাতে একটি নতুন বই। শ্বশুরমশাই ও আগন্তুক ব্যক্তি খুবই আনন্দিত। কিছু কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, ওইটা আমার ডায়েরিটা মনে হচ্ছে তো। হ্যাঁ বৌমা, তোমার লেখা কবিতা বই আকারে প্রকাশ পেয়েছে বৌমা। তোমার লেখা কবিতা বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে সকলের খুব পছন্দ হয়েছে। এই হলো তোমার লেখা বই চঞ্চলা। হ্যাঁ, এটা কি করে হতে পারে? এটা তো সম্ভব নয়। আমার লেখা কোনো কবিতা আমি কিন্তু কোথাও দিইনি। সেদিন তো আপনি আমার ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তাই আমি কবিতা লেখা বন্ধ করে দিয়েছি। আমি বিভাস, অনুভূতি ডায়েরি প্রকাশনীর কর্ণধার। আপনার লেখা কবিতার ডায়েরিটা আমার সামনে পড়ে। আমি সেটা তুলে দেখি বিভিন্ন রকমের কবিতা, সেগুলি আমার বেশ পছন্দ হয়। আমাদের প্রকাশনীর তরফ থেকে আপনার কবিতাগুলি বই আকারে প্রকাশ পেতেই চারিদিকে হই হুল্লোড় পড়ে গেছে। আপনার কবিতার বইটির নামও দিয়েছি অনুভূতি ডায়েরি। আপনার অনুমতি ছাড়া কবিতাগুলি আমরা প্রকাশ করেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। চঞ্চলা বইটি হাতে নিয়ে লেখিকার জায়গায় নিজের নাম দেখে চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে বইটা বুকে আঁকড়ে ধরে। এই দেখো বৌমা, তোমার কবিতার গুণগান পেপারে বেরিয়েছে। আমার প্রতি আশেপাশের লোকের দৃষ্টি পাল্টে গেছে গো। চঞ্চলা কিছুই বলে উঠতে পারে না। পেপারটি নিয়ে অবাক চোখে তাকিয়ে থাকে। শাশুড়িমা এগিয়ে এসে বলে, আসলে মা, আমাদের পরিবর্তন হওয়াটা খুব দরকার। নিজেদের সীমাবদ্ধতা বৌমার উপর জোর করে চাপানোটা উচিত হয়নি। আমার শাশুড়ি মা আমার সাথে যেভাবে ব্যবহার করেছে, আমিও ঠিক সেইভাবেই ব্যবহার করছিলাম। এটা আমার খুব বড় ভুল হয়ে গেছে মা। আমাকে ক্ষমা করো বৌমা। ছি ছি, আপনি ক্ষমা চাইবেন না মা, এতে আমি খুব কষ্ট পাবো। তোমার এই কবিতা নিয়ে সব সময় মজা করেছি, বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইসব পর্ব পরে হবে, আমি আর ধৈর্য রাখতে পারছি না বাবা। আমার আরও কিছু বলার আছে। আপনি ও আপনার পরিবারকে যেতে হবে আমাদের অফিসে। এই বইয়ের সাফল্যে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, ওখানে আপনাকে পুরস্কার দেওয়া হবে আর আপনার সাম্মানিক। কলমের ওই ডাকে এখন মেনেছে সবাই। লেখাপড়ায় নতুন দিশা, নতুন আলো পাই। জ্ঞান ছড়াবে পথের আলো, বাড়াবে মনের জোর। শিক্ষা নিলেই কাটবে আঁধার, আসবে নতুন ভোর।
না